আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, আমার এই ভিডিও দেখে কেউ এটা ভাববেন না যে আমি আওয়ামী লীগকে প্রমোট করছি। আপনাদের বাস্তবতা অবশ্যই বুঝতে হবে এবং সত্যটা আপনাদের জানতে হবে। যদি আওয়ামী লীগকে আপনারা ঠেকাতে চান, তাহলেও কিন্তু আপনাদেরকে আওয়ামী লীগ সম্পর্কে সঠিক ধারণাটা রাখতে হবে এবং সত্যটা জানতে হবে, সত্যটা বুঝতে হবে। যদি আপনি সত্যের মুখোমুখি না হয়ে যদি এমনিতে আওয়ামী লীগকে ঠেকাতে চান, তাহলে আপনি আওয়ামী লীগকে কখনো ঠেকাতে পারবেন না। আমার প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে আওয়ামী লীগ সম্পর্কে আপনারা যাতে সঠিক ধারণাটা রাখেন এবং সেই ধারণা অনুযায়ী আপনারা যদি আওয়ামী লীগকে কেউ ঠেকাতে চান, ঠেকাতে পারবেন। যদি আপনি তাদের সম্পর্কে সঠিক ধারণা না রেখে যদি তাদেরকে ঠেকাতে চান, আপনারা সেখানে ব্যর্থ হবেন। আর এই কারণে আমার অনেকগুলো ভিডিও আসলে আপনারা মনে করেন যে আমি আওয়ামী লীগকে প্রমোট করছি। বাস্তবিক অর্থে আমি আওয়ামী লীগকে প্রমোট করছি না। যদি আমার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আওয়ামী লীগকে কখনো প্রমোট করি না। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে আপনি কোন দলের রাজনীতি করেন। বাস্তব সত্য হচ্ছে আমি 2003 সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করতাম। আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথার কারণে আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিই এবং কি এই বিগত সময়ে আমি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হইনি। কিন্তু আমি বিগত সময়গুলোতে চেষ্টা করেছি ইসলাম এবং ইসলামী রাজনীতি সম্পর্কে জানার জন্য এবং বোঝার জন্য, এবং কোরআন সম্পর্কে সঠিক ধারণা রাখার জন্য, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখার জন্য। কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে এবং রাজনীতি সম্পর্কে আমি সবসময় সচেতন ছিলাম। এবং বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জামাত বলেন, এই তিনটা দলের রাজনীতিবিদদের সাথে আমি সবসময় চলার চেষ্টা করেছি এবং রাজনীতির সাথে আমার কিছুটা সম্পর্ক ছিল। আমার যে রাজনৈতিক নেতাকে ভালো মনে হতো আমি সেই রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছি, কিন্তু সরাসরি আমি কোনো দলের রাজনীতি করিনি। বর্তমানে আমি দুইটা জিনিস নিয়ে আসলে গবেষণা করছি এবং বোঝার চেষ্টা করছি। একটা হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে শিয়া সম্প্রদায় রয়েছে, এই শিয়া সম্প্রদায় সম্পর্কে, তাদের আকীদা সম্পর্কে আমি কোনো কিছুই জানি না এবং ভালোভাবে সেটা বুঝিও না। কারণ আমার সাথে শিয়া সম্প্রদায়ের কোনো আলেমের সাথে এখন পর্যন্ত সম্পর্ক তৈরি হয়নি। আমি বর্তমানে চেষ্টা করতেছি যে শিয়া সম্প্রদায়ের যে আকীদা, সেটা সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার, এবং এই শিয়া সম্পর্কে যদি সঠিক ধারণাটা আমি নিতে পারি, তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ইসলাম, ইসলামী রাজনীতি এবং আমরা কি ইসলাম পালন করি আর সত্যিকার অর্থে ইসলামের শিক্ষাগুলো কি, এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান এই সময়ে যদি আমি যেভাবে কথা বলি, এভাবে যদি আমি এই ইসলামিক দল, ইসলাম এবং ইসলামী রাজনীতি নিয়ে যদি কথা বলতে যাই, আমি নিশ্চিত অনেকেই আমাকে অকথ্য ভাষায় গালাগালি করবেন। কারণ এই সিস্টেমে যদি আমি আপনাদের সামনে কথা বলি, তাহলে অনেকেই আমার এই গবেষণাগুলো বা আমার এই কথাগুলো বুঝবে না। তাই আমি এখন একটু কর্মব্যস্ততার কারণে আমি আসলে সেই কথাগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব না। ঈদের পরে আমি সঠিকভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রমাণ সহ, ডকুমেন্ট সহ উপস্থাপন করব। কারণ প্রমাণ ছাড়া কথা বললে আমার কথাগুলো বেশিরভাগ লোক বিশ্বাস করবে না। আর বর্তমানে আমার আরেকটা গবেষণা চলছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করছি এবং জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে আমি উপস্থিত থাকার চেষ্টা করছি এবং তাদের রাজনীতিগুলো আমি বোঝার চেষ্টা করছি। সত্যিকার অর্থে আমার স্বপ্ন আছে যে আমি আগামীতে যে কোনো দলের রাজনীতি করব এবং যে দলটা সত্যিকার অর্থে দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, আমি সেই দলের রাজনীতি করার চেষ্টা করব। শুধুমাত্র এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান, মেম্বার হলেই কিন্তু সে রাজনীতি করে বা রাজনৈতিক নেতা, এটা বলা যাবে না। জনগণের সেবা করার জন্য যদি রাজনীতি হয়, তাহলে আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি না হয়েও আপনি জনগণের সেবা করতে পারবেন বা কোনো দলের সেবা করতে পারবেন। কারণ আমার সহযোগিতায় যদি একজন ভালো মানুষ যদি এমপি হয়, একজন ভালো মানুষ যদি চেয়ারম্যান হয়,
এবং একটা ভালো রাজনৈতিক দল যারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে তারা যদি ক্ষমতায় থাকে, আর সেখানে যদি আমার ন্যূনতম একটু ভূমিকাও থাকে, সেটাই যথেষ্ট। আর এই কারণে আমি সর্বশেষ এই ইসলামিক দলগুলোর মধ্যে জামাতের রাজনীতি আসলে কিভাবে করছে এবং তারা কতটুকু সঠিক রাস্তায় আছে সেটাও আমি পর্যালোচনা করার চেষ্টা করছি। তাই আমি জামাত সম্পর্কে এখন জানার এবং বোঝার চেষ্টা করতেছি। তাই আপনারা খুব দ্রুত আমার এই চ্যানেলের মাধ্যমে সবচাইতে বেশি সমালোচনা পাবেন এই ইসলামিক দলগুলোর সম্পর্কে। আমি যেটা বুঝেছি সেটা আমি সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং সবসময় আপনাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা আমার এই কথাগুলো থেকে একজন ব্যক্তিও উপকৃত হন, তাহলেই আমার এই কথা বলাটা সার্থক হবে। এটাই আমার মূল উদ্দেশ্য। এখন আসি মূল আলোচনায়। আওয়ামী লীগকে নিয়ে আপনি অনেক খারাপ খারাপ কথা বলতে পারেন, তাদের অনেক খারাপ কাজগুলো আপনি সামনে আনতে পারেন, কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু কাজ এমনভাবে করে গেছে যে সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগকে আবার পছন্দ করা শুরু করবে। যদি এই বর্তমান সরকার এই জিনিসগুলো যদি সঠিকভাবে যদি পরিচালনা না করে এবং এটা বুঝে শুনে যদি পরিচালনা না করে, তাহলে আওয়ামী লীগকে আবার খুব দ্রুত জনপ্রিয় করে তুলবে এই বর্তমান সরকার। সেটা কি এবং কেন সেটাই ব্যাখ্যা করি। প্রথমে, আওয়ামী লীগ অনেকগুলো খারাপ কাজ করেছে। তারা বিরোধী দলের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, এই সব কিছু করেছে। এখন যদি আওয়ামী লীগের চাঁদাবাজি যে করেছে আওয়ামী লীগ নেতারা, এটাকে যদি বর্তমান চাঁদাবাজদের সাথে যদি তুলনা করেন, তাহলে আপনি ভিন্নতাটা কি পাবেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা যে চাঁদাবাজিগুলো করেছে, এই চাঁদাবাজিগুলো তারা এতটা স্মার্টলি করেছে যে সাধারণ মানুষ তাদের উপরে বিরক্ত হয়নি। যেমন একেবারে লো লেভেল থেকে বা একেবারে সাধারণ মানুষের কাছে কখনো আমি দেখিনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি চাঁদা নিয়েছে। আওয়ামী লীগের চাঁদাবাজির যে স্টাইলটা ছিল সেটা হচ্ছে এই যে সরকারি যেসব কাজগুলো বা যে টেন্ডারগুলো দেওয়া হতো, সেই কাজগুলো বাস্তবায়ন করতে গেলে যারা কন্ট্রাক্টর ছিল বা এই কাজগুলোর টেন্ডার যারা নিয়েছিল, তাদের থেকে সরাসরি আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতারা মোটা অঙ্কের টাকা নিত। এই কারণে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন যে সাধারণ মানুষ এই চাঁদাবাজি সম্পর্কে খুব একটা জানতো না, বুঝতোও না, এবং সাধারণ মানুষের জীবনযাপনে এটা কোনো প্রতিক্রিয়া ফেলেনি। কিন্তু বর্তমানে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এগুলো মানুষের সামনে ওপেন সিক্রেট। যেমন আমার এক আত্মীয় সদরঘাট দিয়ে যখন এই ঢাকা আসছিল, তখন তাদের থেকে এই ব্যাগ ট্যাগ এগুলো বের করার নাম দিয়ে এবং ঘাটের ডাক নিয়েছে এই নাম দিয়ে 1000 টাকা রেখে দিয়েছে। এবং এই জাতীয় সাধারণ মানুষের কাছ থেকে যে চাঁদাবাজিগুলো এখন হচ্ছে, এগুলো আওয়ামী লীগের সময় কখনো ছিল না। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে ওপেন সাধারণ মানুষ থেকে কখনো চাঁদাবাজি করেনি। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে। আর মানুষ যেহেতু এখন সেটা দেখতেছে, তাই মানুষ ধারণা করবে যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল। এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের সময় অনেক আলেমদেরকে বন্দী করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। ভাই, এই যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, আলেমদেরকে বন্দী করা হয়েছে, এগুলো বাংলাদেশের বেশিরভাগ সাধারণ মানুষ যারা রয়েছে এদের কাছে খুব একটা মূল্য বয়ে আনবে না। কারণ হচ্ছে সেই সময় আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে গেছে, এটা সত্য কথা। কিন্তু মানুষ যখন তার নিজের স্বার্থে যখন ব্যাঘাত ঘটে, তখন ওইসব জিনিসগুলো সব ভুলে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। তাই এই যে লোকাল যে চাঁদাবাজিগুলো রয়েছে, এই চাঁদাবাজিগুলো যদি সঠিকভাবে এই বর্তমান ইউনিট সরকার যদি কন্ট্রোল করতে না পারে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগ কিন্তু দ্রুত জনপ্রিয় হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি,
এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আওয়ামী লীগ সরকার যথেষ্ট রকম স্বাভাবিক রেখেছে। যেমন বিগত বিএনপির আমলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমার নিজের চোখে দেখা যেভাবে মহল্লায় মহল্লায় ডাকাতি হতো, ছিনতাই হতো, এই চাঁদাবাজি হতো, এই জাতীয় চাঁদাবাজি আওয়ামী লীগের সময় মোটামুটি 80 থেকে 90% নিয়ন্ত্রণ হয়ে গিয়েছিল। অনেকেই বলবেন যে পুলিশ যে চাঁদাবাজিগুলো করেছে, যে অপকর্মগুলো করেছে, এরপরেও আপনি কিভাবে বলেন আওয়ামী লীগ আমলে আসলে ভালো ছিল? এর কারণ হচ্ছে পুলিশকে আওয়ামী লীগ সরকার এতটা ক্ষমতা দিয়েছিল যে পুলিশ চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও অ্যারেস্ট করে থানায় ভরে 2 ঘন্টা পিটাতে পারত। আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি এরকম ওপেন এই চাঁদাবাজি করতো আর তাদেরকে যদি পুলিশ ধরতে পারত, তাদেরকেও কিন্তু নিস্তার দিত না। কিন্তু পুলিশ যে অপকর্মগুলো করেছে সেটা হচ্ছে পুলিশের ধান্দাবাজিগুলো ছিল বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা অ্যারেস্ট করত এবং তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন নিপীড়ন চালাতো এবং তাদের থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তারপর তাদেরকে ছাড়তো অথবা তাদেরকে ধরে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। এই কাজগুলো করেছে। এখন এই কাজগুলো সাধারণ মানুষ কখনো দেখেও নেই। সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো কোনো মূল্য নেই, কারণ নিজের তো হচ্ছে না বা নিজের উপরে কোনো রকমের এই অত্যাচার নিপীড়ন হয়নি। আর আওয়ামী লীগ কখনো যারা রাজনীতি করতো না, একেবারে স্বাভাবিক সাধারণ মানুষ, এদের উপরে আসলে এরকম নির্যাতন নিপীড়নগুলো চালিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে। অতএব আওয়ামী লীগ জানতো যে তারা সাধারণ মানুষকে আসলে খেপিয়ে তুলতে চায়নি। সত্যিকার অর্থে এই সর্বশেষ আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, আর সেটার কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা যে আন্দোলন সংগ্রাম করেছে, এই আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পতন হয়নি এবং আওয়ামী লীগের পতন হতোও না। মূল কথাটা হচ্ছে সাধারণ মানুষ যাতে বিরক্ত না হয়, আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষকে যাতে খেপিয়ে তুলতে না পারে, বিরোধী দলগুলো সেই চেষ্টা সবসময় আওয়ামী লীগ করেছে। কারণ আওয়ামী লীগ জানতো বিরোধী দলের নেতাকর্মীদের উপরে যত নির্যাতনে চালায়, এতে সাধারণ মানুষ খুব একটা প্রতিক্রিয়া দেখাবে না, এবং সেটার কারণে কিন্তু আওয়ামী লীগ এই 16 বছর টিকেছিল। যদিও বিরোধী দলের নেতাকর্মীদের উপরে পুলিশ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি ডাকাতি ছিনতাই, এগুলো কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে আওয়ামী লীগ বা পুলিশ। এটা আপনাদেরকে মানতে হবে। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে আওয়ামী লীগের সময় যথেষ্ট পরিমাণ উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এখন এই উন্নয়নমূলক কাজগুলো করতে গিয়ে বড় মাপের দুর্নীতিও হয়েছে, কিন্তু কাজ তো করেছে, প্রত্যেকটা সেক্টরে কাজ করেছে। যেমন বিগত বিএনপি সরকারের আমলে আমরা রাতে ঘুমাতেও পারিনি বিদ্যুতের জন্য। মানে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে আরেক ঘন্টা থাকতো না। এখন বলেন যে বিগত আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে যত বড় দুর্নীতি হোক, কিন্তু মানুষকে তারা বিদ্যুৎটা দিয়েছে, মানে মানুষ যাতে রাত্রে নিশ্চিন্তে এই ফ্যানের নিচে বা এসির নিচে যাতে ঘুমাতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে। এটাও আপনাদেরকে মানতে হবে। সেটা কিন্তু বর্তমান সরকারও এখন পর্যন্ত মোটামুটি ঠিক রেখেছে, কিন্তু মনে হচ্ছে যে পরিপূর্ণ ঠিক রাখতে পারেনি। এছাড়া বর্তমান সময়ে গ্যাসের যে সংকট, এটা মারাত্মক আকার ধারণ করেছে। আমার বাসায় এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় কখনো গ্যাস যায়নি, কিন্তু 5 আগস্টের পর দিনের বেলা গ্যাস খুব কম থাকে। 5 আগস্টের আগেও কিছুটা ডিস্টার্ব দিয়েছিল কিছুদিন, সেটা দুপুরে 1 থেকে 2 ঘন্টা। তার মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যে জিনিসগুলো সঠিকভাবে মানুষকে দিয়েছে, সেই জিনিসগুলো বর্তমান সরকার দিতে ব্যর্থ হচ্ছে। এখানে কারণও আছে। আওয়ামী লীগের ঠিক শেষ সময়, মানে 5 আগস্টের আগ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু দিতে ব্যর্থ হচ্ছিল। যেমন গ্যাস কিন্তু তখন থেকেই কিছুটা শর্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেটা বর্তমান সরকারের সময় প্রকট আকার ধারণ করে। আর এই কারণে মানুষ মনে করছে যে আওয়ামী লীগের সময় আসলে ভালো ছিল, এখন ভালো নেই। বাস্তবিক অর্থে যদি শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকতো, আমার মনে হচ্ছে
গ্যাস সংকটটা এখনো থাকতো, হয়তো কম থাকতো কিন্তু থাকতো। আর এই যে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলোর কারণে আসলে এই মানুষ কিন্তু একটা সময় বলা শুরু করবে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। হয়তো এই জিনিসগুলো মানুষকে বেশি দাগ না কাটলেও কিন্তু একটা জিনিস দাগ কাটবে, যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার মারাত্মক অবনতি হয়েছে। এটাকে এই বর্তমান ইউনূস সরকার অবশ্যই সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, বিশ্বাস করেন আওয়ামী লীগের দ্রুত জনপ্রিয়তা বেড়ে যাবে। আর বাঙালি জাতি অতীত খুব বেশি দিন মনে রাখে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা কারণ হচ্ছে, আওয়ামী লীগের সময় বিরোধী দলের উপরে যে নির্যাতন নিপীড়নগুলো চালানো হয়েছে, গুম খুন যেগুলো চালানো হয়েছে, এগুলো চালানো হয়েছে কাদের মাধ্যমে? বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের মাধ্যমে। মানে বিরোধী দলের যেসব নেতাকর্মীদেরকে আসলে এই মামলায় জড়ানো হতো, মামলা বাণিজ্য করা হতো, বা তাদেরকে সবসময় কোর্টের বারান্দায় নিয়ে রাখতো, এই বেশিরভাগ মামলাগুলো কিন্তু পুলিশবাদী মামলা, মানে পুলিশ এগুলো করেছে। আর এই কারণে পুলিশের উপরে মানুষের কি পরিমাণ ক্ষোভ ছিল সেটা 5 তারিখের পরে আপনারা দেখেছেন, যে এই পুলিশের উপরে এই ক্ষোভগুলো কারা ঝেড়েছে। নিশ্চিতভাবে এই যে বিরোধী দলের যেসব নেতাকর্মীরা আসলে এই পুলিশের উপর ক্ষুব্ধ ছিল, এই পুলিশ তাদেরকে নির্যাতন করেছে, থানায় ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, তারপর পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে, হয়রানিমূলক মামলা করেছে, এই গণহারে মামলার ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে। এই জাতীয় নানা কারণে পুলিশের উপরে কিন্তু এই বিরোধী দলের নেতাকর্মীদের মারাত্মক ক্ষোভ ছিল। কিন্তু বাস্তবিক অর্থে যারা এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করত, তারা কিন্তু এরকম কোনো কিছু করেনি, বা তারা হয়তো পুলিশকে তথ্য দিতে পারে, কিন্তু তারা সরাসরি ফিজিক্যালি এই বিরোধী দলের নেতাকর্মীদেরকে দৌড়ানি দেওয়া, তাদের থেকে চাঁদা আদায় করা, এই যে কাজগুলো করেছিল সেটা কিন্তু সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি। কিন্তু বর্তমানে পুলিশ কিন্তু এই কাজগুলো করছে না, এগুলো কিন্তু সরাসরি করছে কারা? এই বিরোধী দলের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা। আমি দলের নামটা নিচ্ছি না, কারণ দলের নাম নিলে সেই দলের নেতাকর্মীরা আমার উপরে বেজায় খেপে যান। এই দলের নেতাকর্মীরা এই কাজগুলো সরাসরি দিক করছে, মানে ওপেনলি। এখন এই আপনারা দেখেছেন মাইক লাগিয়ে বলছে যে আমাকে চাঁদা দিতে হবে, চাঁদা আমাকে দিবেন, আমি নিয়ন্ত্রণ করব। এই কাজগুলো ওপেনলি কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মার্টলি সব কিছু করেছে। এই যে মোটা অঙ্কের যে দুর্নীতিগুলো হতো, ধরুন একটা রাস্তায় 1000 টাকা খরচ হবে, সেখানে 10,000 টাকা লাগানো হয়েছে। এই 10,000 টাকার ভাগ আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পেত সিস্টেম ওয়ার্ডে, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হতো না। মানে এমনভাবে তারা এই কাজগুলো সম্পন্ন করেছে যে এতে সাধারণ মানুষ তাদের উপরে খুব বেশি বিরক্ত হয়নি, বা আওয়ামী লীগ কখনো সাধারণ মানুষকে বিরক্ত করতে চায়নি। কিন্তু বর্তমানে যেগুলো হচ্ছে, এই ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, যেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এগুলো কিন্তু সাধারণ মানুষের উপরে হচ্ছে, এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই কারণে মানুষ কিন্তু সম্পূর্ণরূপে বিরক্ত হয়ে যাচ্ছে। আর এই বিরক্তের কারণটা হয়তো অনেকেই বলবেন যে এটা ইউনূস সরকারের দোষ বা বর্তমান সরকারের দোষ। বাস্তবিক অর্থে মানুষ কিন্তু সেভাবে দেখছে না, কারণ ইউনূস সরকারের দোষ তো অবশ্যই রয়েছে এই সরকারের, তারা ব্যর্থ হচ্ছে। কিন্তু এই যে কাজগুলো করছে, এগুলোর দায় কার উপরে চাপাচ্ছে বা কার প্রতি পড়ছে? বিরোধী দলের নেতাকর্মীদের উপরে পড়ছে। মানে যারা এখন পাওয়ারে আছে, বিরোধী দলে থেকেও পাওয়ারে আছে, তাদের উপরে কিন্তু পড়ছে। অতএব এই জিনিসগুলো যদি সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আবারও কিন্তু আওয়ামী লীগ দ্রুত জনপ্রিয় হয়ে যাবে। এটা আপনাদের প্রত্যেককে মানতে হবে। এছাড়া আপনারা আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই যে ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের বানিয়ে যেই ট্রল করা হয়েছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে যেভাবে ট্রল করা হয়েছে, এরপরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রিয়াকশন দেখাতো না। হয়তো শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা বা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেই তার উপরে বিপদ নেমে আসতো, কিন্তু
এই যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এই অনলাইনে যদি ওপেনলি কথা বলা হতো, সমালোচনা করা হতো, এর রিয়াকশন খুব একটা বেশি কিছু দেখাতো না আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে যারা প্রধান বিরোধী দল বা আগামীতে যারা ক্ষমতায় আসবে বলে ভাবছেন, এদের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বললে তারা রিয়াকশনটা এমনভাবে দেয়, মনে হচ্ছে যে তাদের নেতারা এই ফেরেশতা, তারা কোনো ভুল করতে পারে না, তাদের সমালোচনা করা যাবে না, তাদের সমালোচনা করতে গেলে, তাদের নাম নিতে গেলে ওযু করতে হবে, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে বাড়িঘর ভেঙে দেওয়া হবে, হুমকি দামকি দিচ্ছে। যেমন এই ওবায়দুল কাদেরকে নিয়ে এত সমালোচনা হয়েছে, কখনো ওবায়দুল কাদের এটা রিয়াকশন দেখায়নি, বা কিন্তু তখনও সোশ্যাল মিডিয়ায় কথা বলতাম। হয়তো অনেকেই ভাববেন যে আপনার এই চ্যানেল তো 5 আগস্টের পরের। আমার অন্য আরেকটা চ্যানেল রয়েছে মতামত 24, সেটাতে কিন্তু আমি আওয়ামী লীগের সময় কথা বলতাম, মারাত্মক সমালোচনা করতাম, কিন্তু কখনো হুমকি দামকি পাইনি। অতএব আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে সমালোচনা যেভাবে সহ্য করতে পারত, যে ধৈর্যটা দেখাতো, সেই ধৈর্যটা বর্তমান সময়ে যারা ক্ষমতায় যাবে ভাবছে তারা কিন্তু দেখাতে পারছে না। অতএব এই নানা রকম কর্মকাণ্ডে আসলে আওয়ামী লীগকে আসলে আবারও জনপ্রিয় করে তুলছে। অতএব আমাদেরকে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ঠেকাতে হয়, আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি থেকে মাইনাস করতে হয়, তাহলে আওয়ামী লীগের চাইতে ভালো আদর্শ আপনাকে এই জাতির সামনে উপস্থাপন করতে হবে। এখন কিছু জায়গায় আপনি ভালো জিনিস উপস্থাপন করবেন, যেমন এই বিগত 7 মাসে কেউ গুম হয়নি, এটা খুব ভালো দিক। কিন্তু বিগত 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং অনেকগুলো মব হয়েছে। এগুলোকে আপনাদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে তারপর কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং আসলে আবেগ দিয়ে সব কিছু করা সম্ভব নয়, এবং আবেগ না থাকলেও কোনো কিছু সঠিকভাবে করা সম্ভব নয়। অতএব আবেগ এবং বিবেক, এই দুইটাকে আসলে একত্র করে আমাদের কাজ করা উচিত এবং সঠিক পরিকল্পনা করা উচিত। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।